বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। ওকে নিয়ে আলোচনা করে যাব দেন, এইসব আজকে এরকম কালকে এরকম গিরগিটির মতো এদের নিয়ে কথা বলবো। দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার। নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ। আজকে ঠোঁটকাটা। আচ্ছা, এই যে শুনলেন আপনারা, প্রশ্নটা হচ্ছে সত্যি কি তিনি ডোন্ট কেয়ার? আর রইল বাকি কে? এই প্রশ্ন না করে কি করে যাই। এবার যে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাই বাই করে দিলেন, কালীঘাটের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করলেন, মানে কালীঘাট তৃণমূলের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করলেন। দিন কয়েক আগে বিজেপির সজল ঘোষ তিনি মজা করে কি বলেছিলেন মনে পড়ে যাচ্ছে। তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শেষে পিসি ভাইপোর দল হয়ে যাবে। তিনি পিসি এবং ভাইপো এই দুজন মেম্বার এরকম একটা ইঙ্গিত করতে চেয়েছিলেন, মানে মমতা অভিষেক ছাড়া আর কেউ কালীঘাট তৃণমূলে থাকবে না, তিনি তেমন একটা ইঙ্গিত করতে চেয়েছিলেন। প্রশ্ন হচ্ছে পরিস্থিতি কি সেই দিকে এগোচ্ছে? না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার ছায়া সঙ্গী, তার গুড বুকে থাকা তার গুড গার্ল চন্দ্রিমাও তার হাত ছেড়ে দিতে পারেন, এটা ভাবা গিয়েছিল? আমি যে রাজ্যের সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছিল 3 তারিখ, জুন মাসের 3 তারিখে যে মিটিং হয়েছিল কালীঘাটে, সেই মিটিংয়ে সেই পদ থেকে আমি পদত্যাগ করলাম আর কি। সেই পদ থেকে পদে আমি রইলাম না। তার সাথে সাথে এখন অবধি আমি যে পদে আছি সে কোনো পদেই আমি থাকলাম না। আমি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টের অথরাইজ সিগনেটারি হিসেবে আছি, তার থেকে আমি নিজেকে উইথড্র করলাম। এবং যেটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমি আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার অথরাইজড পার্সন হিসেবে ছিলাম, কন্ট্যাক্ট পার্সন হিসেবে, সেটাও তার থেকেও আমি নিজেকে উইথড্র করলাম। আমি দেখাবো এই রেজিগনেশন লেটার মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এক্ষুনি কিছু বলার নেই, কারো কারো মনে হয় দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, উনি তখন অভিমান হয়নি। উনি তো বলছেন যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। দেখুন, সত্যি বলতে কি তৃণমূল কংগ্রেসের এখন যে অবস্থা বা যে দশা, সেটা হারাধনের দশা বলা যেতে পারে। রোজই এক এক করে মাইনাস হচ্ছে, ডিসকার্ডিং ফ্যাক্টর আছে, আর প্লাস হচ্ছে কোথায়? একদিক থেকে বেরিয়ে যাচ্ছে, আরেক দিকে ঢুকছে। মানে কালীঘাট তৃণমূল থেকে মাইনাস হয়ে গিয়ে ঋতব্রত তৃণমূলে প্লাস হচ্ছে। আপনারা ভাবুন না, মাত্র 1 মাস আগে চন্দ্রিমাকে তৃণমূলের রাজ্য সভানেত্রী করেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মমতাপন্থী তৃণমূলেই অনেকে আড়ালে ভুরু কুচকেছিলেন, একথা এখন কিন্তু অস্বীকার করা যাবে না। দলনেত্রী কাকে দিলেন রাজার পাট, এখন তারা বলছেন। আর দেখুন, মাস ঘুরতে না ঘুরতে মমতার দেওয়া সেই যাবতীয় পথ ছেড়ে চন্দ্রিমা এই মুহূর্তে তাহলে কি এটাই প্রমাণ করলেন যে তিনি ওই পদের আদৌ যোগ্য ছিলেন না? সত্যি কথা বলতে কি, মমতার সামনে আর খুব একটা অপশনও ছিল না। সুব্রত বক্সী দায়িত্ব নিতে নারাজ, মানে তিনি দায়িত্ব নিতে চাননি। বক্সীদা অসুস্থ, তাই শেষমেশ দায়িত্বটা নিজের কাঁধেই নিলেন। প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। সুব্রত বক্সী তিনি যতদিন সুস্থ না হবেন, তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, তিনি স্টেট প্রেসিডেন্ট অসুস্থ হয়ে যাওয়ার পরে একজন কাউকে অস্থায়ীভাবে দেখতে দেওয়া হয়েছিল। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আছে, ডেরেক মহুয়ারা সবাই অল ইন্ডিয়া কমিটিতে আছে।
আসলে আপনারা যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে বুঝতে পারবেন তিনিই বা কি করবেন, তার কারণ যেভাবে পরতগুলো ব্যাক টু ব্যাক তার সামনে থেকে সরে যাচ্ছে তিনিও বুঝতে পারছেন না যে কি হতে চলেছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভরসার পাত্র ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার দীর্ঘদিন ধরে যিনি নাম্বার 2 হয়েছিলেন, ইম্পর্টেন্স যার ছিল একেবারে আকাশ ছোঁয়া, সেই ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের ববি, তিনি ঋতব্রত শিবিরে চলে গিয়েছেন। এবার চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই নেই। ফিরহাদ না হয় পরিস্থিতির চাপে শিবির বদলেছেন, গ্রেফতারি এড়াতে তিনি চেয়েছেন হয়তো, কিন্তু চন্দ্রিমার ক্ষেত্রে যদি প্রশ্নটা করা হয় তিনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন? চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যেখানে যে দলে তার আনুগত্যই প্রশ্নের মুখে, চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করে বলছেন যে যেখানে যে দলে তার আনুগত্যই প্রশ্নের মুখে সেখানে তিনি কি করে থাকেন, এটা তিনি বলছেন। তাও দলের সুপ্রিমো নিজেই যখন প্রশ্ন তোলেন তখন অপমানিত হতে হয়, যে কারণে তার এই সঙ্গত্যাগ, কোট আনকোট সঙ্গত্যাগ। সত্যের কোথাও আমি খামতি দেখাইনি, কিন্তু আমি দেখলাম যে সেটা প্রশ্ন চিহ্নের মুখে। দিদি আমাকে যে কথা বলেছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেওয়ার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে? প্রতিদিন যতক্ষণ বসি, সেদিনও কালকেও ততক্ষণই বসেছি, সুতরাং আমার কাছে কেউ আসেনি, তা আমি কাদের হাতে তুলে দেবো? আমার সাথে তো তাদের দেখাই হয়নি, তারা অন্যদিকে গেছে, আমার ঘরে আসেনি। আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর যাই করুন, মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। গতকাল উনি বসে থাকাকালীন 15 মিনিট বাড়তি বসে থাকতে পারলেন না, আমরা সবাই পৌঁছে যেতাম। আমাদের অন্য সহকর্মীরা রিকোয়েস্ট করেছিল যে দিদি আর একটু বসে যান, তিনি বলেন আমি এসবে থাকবো না, গাড়ি ডেকে বেরিয়ে চলে গেলেন। আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি, এক নিঃশ্বাসে বলতে পারবেন না উনি কতগুলো দপ্তরের দায়িত্বে ছিলেন। তো এখন আজকে মমতাদি ক্ষমতায় নেই, ওনাদের মনে হচ্ছে অন্যদিকে যাই। এখানেই প্রশ্নটা আসছে যে আনুগত্যের দোহাই দিয়ে তিনিও কি তাহলে ঋতব্রত শিবিরে, মানে ইস্তফা দিতে আর কি যতক্ষণ। চন্দ্রিমাকে স্বাগত জানাতে আজ আপনারা দেখলেন যে ঋতব্রত শিবির কিভাবে তৈরি ছিল। বিধানসভার ঠিক গেট থেকে তাকে ওয়েলকাম করে ঋতব্রতর ঘরে নিয়ে যান সন্দীপন সাহা। ঋতব্রতর ঘরে তখন স্বয়ং ফিরহাদ হাকিম উপস্থিত। তাহলে সবটাই কি প্রি প্ল্যান্ড, পূর্ব পরিকল্পিত? চন্দ্রিমার মুখে আনুগত্য তাহলে কি এক্ষেত্রে স্রেফ বাহানা? তার কারণ ছেলে সৌরভ বসুকে ঋতব্রত শিবিরে তিনি ভিড়িয়ে দিয়েছিলেন, এবার তারপর তিনি হাত মেলালেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাই বলছেন, এটা হঠাৎ সিদ্ধান্ত নয়, অনেক দিন ধরেই নাকি পদ ছাড়তে চাইছিলেন চন্দ্রিমা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার। সৌরভ কোথায় গেছে তার জন্য আমি যাব, সেটা ব্যাপার নাই, তাহলে তো আমি সেদিনই চলে যেতাম। 47 বছর বয়স সৌরভের, তো 47 বছর বয়সে তার নিজের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবার অধিকার আছে। আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে, আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। আই ইগনোর অল অফ ইউ, কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি, নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। দেখুন, বলবো না করে আজ অনেক কথাই বলে ফেলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে তিনি নাকি নামেই পেশ করতেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী হলেও বাজেটের বিন্দু বিসর্গ তিনি নাকি জানতেন না। মানে বাজেটে তাকে অর্থ সংক্রান্ত কিছু জানানো হতো না, এটা সারপ্রাইজিং নয়। প্রশ্ন হচ্ছে আজ এই সময় দাঁড়িয়ে এসব বলার কারণ কি? মমতা জমানায় কোনো দায় দেবেন না বলেই বোঝাতে চাইলেন তিনি, মন্ত্রী হলেও তিনি নাকি হাতের পুতুল ছিলেন বললেন। আজ কেন এই প্রশ্নটা উঠবে? আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন,
তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে, সুতরাং সবটা মন্ত্রগুপ্তির জন্য আপনি বলেন অবশ্যই আজকে মন্ত্রগুপ্তি তো সেটাই আছে। খুব অভিমান বেরিয়ে আসছে। দিদি সেদিন অর্থমন্ত্রী হিসেবে তাহলে পদত্যাগ করেননি কেন? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরও অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। অর্থমন্ত্রী জানবেন, কিন্তু অর্থমন্ত্রী তার বসে বসে লিখবেন না। সেটা মানে ডক্টর অসীম দাশগুপ্ত বা অমিত মিত্র হলে তো একটা কথা হয়, জানতেন না, জানি না, বই পাইনি। তা সেদিনকে বলেননি কেন, পড়লেন কেন? এখন মধু নয়, মাছি কেন আর ঘুরবে? ভারতবর্ষে যে কটা অঙ্গরাজ্য আছে, আমার মনে হয় প্রথম মহিলা অর্থমন্ত্রী সেই তার পিরিয়ডে মমতা ব্যানার্জি চন্দ্রিমা ভট্টাচার্য ম্যামকে দিয়েছিলেন। তার পরিবারের লোকজন এই তৃণমূল কংগ্রেসকে বেনিফিট পায়নি। এখন তৃণমূল কংগ্রেস ডুবে গেছে বলে এখন তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এগুলো আদর্শের বিচ্যুতি ছাড়া আমি কিছু মনে করি না। কে চটি চাটাদের দলে কে বালিশ চাটাদের দলে এটা ওদের ব্যাপার, আমাদের এখানে কোনো ব্যাপার নেই। চন্দ্রিমাদির মনে হয়েছে যে চটি চাটাদের সাথে থেকে কোনো লাভ নেই, বালিশ চাটাদের দিকে নাম লেখাতে হবে। এখন তৃণমূল কংগ্রেসের দুটো ভাগ, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটা, আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটা। কেউ কেউ এখন দেখুন যারা যারা এখানে বড় বড় কথা বলছে, দুদিন পরে তারাই দেখবেন হয়তো ওই দিকে নাম লেখাচ্ছে। মজা লাগছে, আমার মা তো বাড়িতে সিরিয়াল দেখাই ছেড়ে দিয়েছে। ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরের বাসিন্দাদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন। बाकी देख लिया इस बार, सब धर्म मनाओ, सड़क पर मत जाम करो। ये सब करना चाहिए था, धीरे धीरे कर रहा हूं। आप लोग का कुछ इसको इंडिकेशन अब देख रहा है, आप विजिबल भी देख रहा है। बाकी धीरे धीरे ये सब काम करना चाहिए, एक बड़ा काम है हमारा। एक तो मैं कानून कर दिया, गुंडा दमन एक्ट, जो आपका बिजनेस में जाकर ताला चाबी लगाएगा, इंडस्ट्री बंद करेगा, तोड़ फोड़ कर देगा, अंदर तो जाना ही पड़ेगा, और जितना डैमेज किया उनको उसूल भी करना पड़ेगा विथ पेनल इंटरेस्ट 3 टाइम्स। 1 करोड़ का प्रॉपर्टी डैमेज करेगा तो 3 करोड़ उनको उसूली देना पड़ेगा। ये कानून असेंबली में पारित कर दिया हम लोग। बाकी है यूनिफॉर्म सिविल कोड UCCC, ये भी होगा। हम लोग स्टेटमेंट कर दिया, रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी बना दिया। कमेटी का रिपोर्ट आ जाएगा तो असेंबली में कानून पारित हो जाएगा। एक देश, एक प्रधान, एक निशान, एक विधान, कोई 2 आइन कानून नहीं रहेगा। ये सब काम हम लोग धीरे धीरे कर रहा है। बाकी डेवलपमेंट का काम, आयुष्मान भारत में जोड़ने का काम, हॉस्पिटल, एजुकेशन इंस्टीट्यूशन, रोड, इसको अच्छा करना। कुछ बड़ा प्लानिंग हम लोग लिया है, सेंट्रल गवर्नमेंट का सब स्कीम का साथ हम लोग जुड़ा है। छोटा छोटा एयरपोर्ट बनाना उड़ान स्कीम के अंदर, कुछ सी पोर्ट बनाना, कुछ हमारी जो रिवर है उसका साथ कनेक्ट करके रोरो सर्विस, वाटर मेट्रो, हमारी चिंगड़ी घाटा रेलवे मेट्रो प्रोजेक्ट में जितना बॉटल नेक था 17 दिन में हम लोग कंप्लीट कर दिया। पूरा जोका से एयरपोर्ट तक सीधा मेट्रो का कनेक्शन कंप्लीट हो जाएगा। इट्स अ गुड इनिशिएटिव। প্রতিশ্রুতি মতো রাজ্যে ইউপিএসসির ধাঁচে এসএসসিকে ঢেলে সাজানো হচ্ছে। WBCSSCর চেয়ারম্যান হলেন IAS দুষ্মন্ত নারিয়ালা। সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের অধিকার সুরক্ষিত করাই লক্ষ্য, যোগ্যদের নিয়োগই আমাদের লক্ষ্য। ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।